বাইরে একটা আওয়াজ শোনা যায়, কিছু একটা ভেঙে পড়ার আওয়াজ। বাইরের নিস্তব্ধটা ভেঙে আওয়াজটা খুবই জোরালো শোনালো। ওরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে বারান্দার কাছে এসে যা দেখল, দীপের পেটে একটা লোহার রড ঢুকে আছে, গলগল করে রক্ত বেরোচ্ছে। ওপরের দিকে তাকিয়ে বোঝা যায় ওপরের বারান্দার পুরনো কাঠ ভেঙে সে নিচে পড়েছে। মেঘলা বমি করতে শুরু করে। সায়ন্তনার অরিত্র তাড়াতাড়ি করে এসে তার পেট থেকে লোহার রডটা বের করে, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। ঈশা জিজ্ঞেস করে, বেঁচে আছে? এখনো শ্বাস পড়ছে, তাড়াতাড়ি হসপিটালে না নিয়ে গেলে। ফোন কর কেয়ারটেকারকে, টাওয়ার নেই এখনো। কি হবে এখন? অরিত্র দ্বীপের ক্ষত জায়গাটা কাপড় দিয়ে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। মেঘলা কেঁদে যাচ্ছে। দ্বীপের এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী করছে, কিন্তু কি করবে সেটা বুঝতে পারছে না কেউ। একটু অস্বস্তিকর নীরবতা। হঠাৎ আবার টেলিফোনটা বাজে। কর্কশ রিং রিং। সবাই কেমন থমকে যায়। হেল্প পাওয়ার আশায় ঈশা বলে, ফোনটা ধরতেই হবে। উই নিড হেল্প, উই হ্যাভ নো আদার অপশন। নিঃশব্দ বাংলোর দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছিল টেলিফোনের শব্দটা। ঈশা কাঁপতে কাঁপতে রিসিভারটা তুলল। হ্যালো? হ্যালো ঈশা, কে বলছেন? আমাদের খুব বিপদ, আমাদের বন্ধু খুব ইনজিওর্ড, এক্ষুনি হসপিটালাইজড করতে হবে। প্লিজ হেল্প করুন। কোন বন্ধুর কথা বলছিস? যে বন্ধু তোর ইনফ্লুয়েন্সার হওয়া নিয়ে সবচেয়ে বেশি মজা করত, যে নিজেকে ইন্টেলেকচুয়াল ভাবত আর তোকে ভাবত ছাপড়ি? কে আপনি? এসব কি বলছেন? সায়ন্তন তোকে ভালোবাসে না, ও অন্য কারোর সঙ্গে কথা বলে গোপনে। কি কি বলছেন কি আপনি? ওর ফোনে দেখ, সব জানতে পারবি। সবাই বিশ্বাসঘাতক, কাউকে বিশ্বাস করিস না, সবাই তোর খারাপ চায়। হলরুম থেকে বারান্দায় ফিরে আসে ঈশা। ঈশাকে দেখে মেঘলা জিজ্ঞেস করে, কি রে, কি কথা হলো? হেল্প পেলি কিছু? ঈশা মেঘলার কথায় জবাব না দিয়ে সায়ন্তনকে গিয়ে বলে, তোর মোবাইলটা দে। হঠাৎ কি হয়েছে তোর? তুই আমায় ভালোবাসিস না, অন্য কাউকে ভালোবাসিস। এটা মিথ্যে, তাই তো? অবশ্যই মিথ্যে। কি হয়েছে তোর? দীপের কি অবস্থা দেখ, আর তুই এখন এসব বলছিস? আমার কোনো ইন্টারেস্ট নেই দীপের ব্যাপারে। তোর ফোনটা দে, আমি একবার দেখব। এখন সময় নয় এইসবে। ঈশা কোনো কথা না শুনে সায়ন্তনের ফোনটা কেড়ে নেয় হাত থেকে। কি করছিস কি ঈশা? ছাড় বলছি। কাল দেখা হবে, আমি তোমাকে মিস করছি। এসব কি সায়ন্তন? ওসব অফিসের লোক, ফালতু চ্যাট। মিথ্যে বলিস না, তোকে আমি চিনি। প্লিজ থাম, এখন ঝগড়া করার সময় নয়। সব শেষ। দীপ মারা যায়। দীপের বডিটা ওরা হলরুমে এনে রাখে, একটা বেডশিট ঢাকা দিয়ে দেয় তার উপর। অরিত্র আর সায়ন্তন হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে রুমে আসে। সায়ন্তন গ্লাসে মদ ঢেলে অনেকটাই খেয়ে নেয়। একটা ফোন আমাদের ভেতরকার সবকিছু বের করে দিচ্ছে। বন্ধুকেও কেড়ে নিল। ফোনটা এসেছিল বলে আসল চরিত্রগুলোকে চেনা যাচ্ছে। না, আমি আর এখানে থাকতে চাই না। বন্ধুত্বের সুতোতে প্রথমবার ছেদ পড়ল। বিশ্বাসের দেওয়াল ভেঙে ছিল শুধু শূন্য। গভীর রাত, বাংলোর বাইরে হাওয়ার ঝোড়ো শব্দ, জানলার কাজ টুকটাক কাঁপছে। সকলেই জেগে আছে। মোমবাতির আলোতে মুখগুলো তীক্ষ্ণ হয়ে ওঠে। চোখে সন্দেহের ছায়া, ঠোঁটে অর্ধেক বলা কথা। বাইরে জঙ্গলের পাতায়
বাতাসের কাঁপুনি। এনাফ, আমি এবার তার কেটে দেব। অরিত্র, তার কাটা, তাও হ্যাঁ, তাও বাজছে। ভাঙা তারের ভেতর দিয়ে স্মৃতি বয়ে যায়, বিদ্যুৎ না থাকলেও। এসব ড্রামা বন্ধ কর। আমি যাচ্ছি মোবাইলের টাওয়ারের রেঞ্জ খুঁজতে, কেয়ারটেকারকে ফোন করব। এখন বাইরে যাবি না, বৃষ্টি নামতে পারে, জঙ্গল। টেলিফোনের শব্দ হঠাৎ থেমে যায়। নিম্ন স্বরে ফিসফিস শোনা যায়, যেন রিসিভার না তুলেও শান্তন শুনতে পায় তার কানে কথা ঢুকে পড়ছে। সায়ন্তন, বারান্দার ডান দিকে তেঁতুল গাছ, তার নিচে খাবার আছে, আসবি? খাবার? যাস না, এটা ট্র্যাপ। তোরা যা খুশি বল, আমার মাথা জ্বলছে, আমি যাচ্ছি। দাঁড়া শান্তন, দাঁড়া, একা যাস না। সায়ন্তন বেরিয়ে গেল। তার পায়ের শব্দ বারান্দা পেরিয়ে বাগানের ভেজা ঘাসে মিলিয়ে যায়। বাকিরা তিনজনে থম মেরে দাঁড়িয়ে। কেউ কথা বলতে পারল না, শুধু মোমবাতির শিখা কেঁপে উঠল। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও সায়ন্তন ফিরে আসছে না দেখে ঈশা বলে ওঠে। ও ফিরে আসছে না কেন? মেঘলা বলে, ওকে ডাকছে কেউ, খাবারের লোভ দেখিয়ে। টর্চ নেই, চল। বারান্দা পেরিয়ে ডান দিকে পুরনো তেঁতুল গাছ, তার গোড়ায় গা ছমছমে অন্ধকার। ভেজা মাটিতে পায়ের ছাপ দেখে ওরা খুঁজতে শুরু করে সায়ন্তনকে। দূরে একটা শুকনো কুয়ো, চারিদিকে শ্যাওলা আর ভাঙা ইট। পায়ের ছাপ ওই দিকেই গেছে। ওরা সায়ন্তনকে ডাকতে ডাকতে কুয়োর কাছে আসে। সায়ন্তন, সায়ন্তন, সায়ন্তন! দেখো, ওইদিকে একটা আলো পড়েছে। কে? কেউ নেই। ওখানে ওখানে কিছু আছে। কি দেখছিস? কি রে? কুয়োর কালো গহ্বরে টর্চের আলোটা পৌঁছতেই আসে একটা দেহ। মুখটা আধডোবা, হাত মুঠো করে টান টান, কপালে কেটে যাওয়ার দাগ। গলায় জড়ানো টেলিফোনের কালো তারটা প্যাঁচ খেয়ে আছে। না, না, সায়ন্তন। কে করলো এটা? কে? বৃষ্টি নামল না, তবু বাতাসে জড়িয়ে আমরা তিনজনের গা ঘেঁষে কোনো অদেখা উপস্থিতি হয়েছে। শান্তনের দেহ পুরোতে বাঁধছে, আর সেই টেলিফোনের শব্দটা বারবার ধৈর্যশীল শব্দ। রাতটা তখনও অনেক বাকি, কিন্তু ধূপ করলেই ঝড়ো বাংলো তার অভিশপ্ত টেলিফোনটা নিজের খেলা শুরু করে দিয়েছে। একটা করে ফোন, কয়েকটা শব্দ, আর তাতেই অন্ধকার নিয়ে আসে তাদের সম্পর্কের ভেতরে। তারা বুঝতে পারল না, এ বাংলো এখন শুধু গোপন কথা শোনাচ্ছে না, মৃত্যুর দাওয়াতও লিখে দিচ্ছে। শোন, আমরা কেন এসব ফোনের কথায় প্রভাবিত হচ্ছি? হয়তো কেউ আমাদের সঙ্গে কোনো গেম খেলছে। কিন্তু যা বলা হচ্ছে সবই তো সত্যি। দীপের লেখার ব্যর্থতা, সায়ন্তনের পরকীয়া, এগুলো তো সত্যি। আমিও একটা কথা স্বীকার করব। কি? ফোনের বলার আগে আমি একটা কথা স্বীকার করতে চাই। কি কথা? আমার আর দীপের মধ্যে একটা। কি বললি? দীপ? কি বলছিস কি মেঘলা? সেটা অনেক পুরনো কথা, কলেজের সময়ের। আমি আমি তোকে ভালোবাসি অরিত্র, কিন্তু কিন্তু আর কি আছে বল? আর কিছু না। ফোন আসলেই বোঝা যাবে।
গোপন সত্যের আগুন ছড়িয়ে পড়ল। ঈর্ষা, সন্দেহ, ভালোবাসা সব একসঙ্গে মিলেমিশে গেল অন্ধকার বাংলার বাতাসে। এবার আমি ধরব। হ্যালো, হ্যালো অরিত্র, কে আপনি? কি চান? আপনি খেলছেন কেন আমাদেরকে নিয়ে? তোকে মেঘলা কখনো সত্যি ভালোবাসেনি। তুই শুধু ঈর্ষা আর অহংকারে ভরা। মেঘলা আসলে এখনো দীপকে ভালোবাসে। তোকে মিথ্যে কথা বলে দীপের ফ্ল্যাটে গিয়ে থাকতো। মিথ্যে, সব মিথ্যে। তোর বন্ধুরাই তোর সবচেয়ে বড় শত্রু। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। না না, আমি বিশ্বাস করব না, আমি করব না। অরিত্র, শান্ত হ। তুই চুপ কর। তুই দীপের ফ্ল্যাটে গিয়ে থাকতিস? সত্যি কথা বলবি। হ্যাঁ, থাকতাম। তোর মতো স্বার্থপর, অহংকারী, দাম্ভিক মানুষের চেয়ে দীপ অনেক ভালো ছিল। ফোনের প্রতিটি শব্দ তাদের ভেতরের অন্ধকারকে জাগিয়ে তুলছিল। যেন কারো হাতছাড়াই তারা নিজেরাই নিজেদের ধ্বংসের পথে হাঁটছিল। তোরা খেয়াল করেছিস ফোনটা শুধু সত্যি বলছে না, আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। যদি সত্যি কোনো অভিশাপ থাকে। ওসব অভিশাপ টভিশাপ কিচ্ছু নেই। আমাদের সাথে মেন্টাল গেম খেলছে মালটা। মানসিক খেলা? আমার ভেতরে তো প্রতিদিন খেলা চলে। কতবার ভেবেছি সব শেষ করে দেব। কি বলতে চাইছিস? আত্মহত্যা। আমি বহুদিন ধরে ভাবছি, কিন্তু ভাবিনি একদিন বন্ধুরাই আমায় তাড়াবে সেই দিকে। আমি খুব খারাপ রে অরিত্র। থাম, কেউ এসব বলবে না। আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গে ফিরব। কিন্তু বাংলোর দেওয়াল যেন শুনছিল প্রতিটি কথা, আর সেই পুরনো ফোন আবার জেগে উঠল। এভাবে বাজছে কেন? থামছে না কেন? যেন আমাদের ডাকছে। আমি আর শুনবো না, কেউ ধরবে না। আমরা এখান থেকে বেরোতে হবে এখন। না না, আমি কারো ভয় পালাবো না। কে মরবে দেখা যাক। রাত বাড়তে থাকে। ঘড়ির কাঁটা টেনে নিয়ে যায় সেই অশুভ সময়ের দিকে। ভোর 3টে। অরিত্র জানে ফোনটা আবার বাজবে। হ্যাঁ, বাজবে। অরিত্রর বুকের ভেতরটা কেঁপে ওঠে। ফোনটা এবার অনেক বেশি সময় ধরে বাজতে থাকে, যেন ওকে ডাকছে। সে হাত কাঁপতে কাঁপতে রিসিভার তোলে। কে বলছেন? প্লিজ প্লিজ, আপনি আমাদের একটু শান্তি দিন। মেঘলা কোথায় অরিত্র? অরিত্র চোখ বড় বড় হয়ে যায়। ও বুঝতে পারে মেঘলার কিছু একটা হয়েছে। এই সময় দূর থেকে ঈশার গলার আওয়াজ পায় সে। অরিত্র, তাড়াতাড়ি আয়। কি হয়েছে মেঘলা? ছুরি দিয়ে হাতের শিরা কেটে দিয়েছে। অরিত্রর কোনো ফার্স্ট এড আছে কিনা খুঁজতে শুরু করে। এক রুম থেকে অন্য রুম, কিচেন, ডাইনিং সব জায়গায় পাগলের মতো খুঁজতে শুরু করে। এই খুঁজতে খুঁজতে একটা পুরনো ওয়ার্ড্রপ খুলতেই হিস শব্দের অরিত্রের হাত পা ঠান্ডা হয়ে যায়। তার শরীর যেন অবশ হয়ে আসছে, নড়ার কোনো ক্ষমতাই যেন তার নেই। ওয়ার্ড্রপের ভেতরে একটা সাপ ফনা তুলে বসে আছে। অরিত্রর হাতের আলোটা যেই নড়ছে অমনি ছবল মারে সাপটা। অরিত্রর হাত থেকে মোবাইলটা পড়ে যায়। অরিত্র এক হাত দিয়ে তার আরেকটা হাত ধরে মেঝেতে পড়ে কাঁপতে থাকে। এদিকে মেঘলার শরীরও আস্তে আস্তে নিথর হয়ে যায়। ঈশার কিছুই করার থাকে না। ঈশা যখন বুঝতে পারে মেঘলা নেই, তখন কোল থেকে আস্তে আস্তে তাকে নামিয়ে অরিত্র খোঁজ করতে শুরু করে। অরিত্র, খুঁজতে খুঁজতে সে এসে দেখে একটা রুমে অরিত্র পড়ে আছে মেঝেতে। তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে গেছে, চোখগুলো যেন ফেটে বেরিয়ে আসছে। ঠিক সেই সময় ঈশা অনুভব করল
তার পায়ের উপর দিয়ে কি যেন একটা ঠান্ডা জিনিস চলে যাচ্ছে। ঈশার বুঝতে বাকি রইল না সেই বস্তুটি কি। ঈশা পাথরের মতো দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ঈশা হলরুমে এসে বিভিন্ন জিনিস দেখতে থাকে লেগেছে। সেই সময় তার চোখে পড়ে পুরনো একটা খবরের কাগজ। সেই খবরের কাগজের ধুলো ঝেড়ে একটা খবর দেখতেই তার চোখ বড় বড় হয়ে যায়। শিরোনাম স্ম্লান হলেও অক্ষর পড়া যায়। ধূপগড় ঝোড়ো বাংলো মার্ডার, ইঞ্জিনিয়ার অমরেশ লাহার রহস্য মৃত্যু। এই নামটা অমরেশ লাহা। কি হয়েছিল? 70-এর শেষ দিকে এই বাংলোই ছিল টেলিফোন বিভাগের ইঞ্জিনিয়ার অমরেশ লাহার ছুটি কাটানোর ঘর। 4 জন ঘনিষ্ঠ বন্ধু নিয়ে তিনি এখানে পার্টি করতে আসেন। শোনা যায় দপ্তরের পার্টি লাইনের গোপন সংযোগ তিনি নিজের বাংলোতে টেনে এনে লোকের ব্যক্তিগত কথা আড়ি পেতে শুনতেন আর ব্ল্যাকমেল করে প্রচুর কামাতেন। এক রাতে 4 বন্ধুর সঙ্গে ঝগড়া, বিশ্বাসঘাতকতা, তারপর অমরেশের মৃত্যু। কাগজে লেখা অ্যাক্সিডেন্ট, গ্রামের লোকেরা বলে খুন। পুলিশে ফোন করতে গিয়ে ল্যান্ডফোনের তার কেটে দেওয়া হয়েছিল। অমরেশের শেষ চিৎকার নাকি আটকে যায় এই ফোনে। এরপর থেকে ফোন বেজে ওঠে, আর বেজে উঠলে বন্ধুত্ব ভাঙে। টেলিফোনটা বেজে উঠল। ঈশা চমকে ওঠে। আকাশে অন্ধকার কাটতে শুরু করেছে। সে এই বাড়ি ছেড়ে বেরিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়তে শুরু করে। ঝিঁঝির ডাক, অন্ধকার ভেদ করে সে দৌড়চ্ছে। তার দিক বিদিক জ্ঞান এখন লোপ পেয়েছে। হঠাৎ কিছুতে একটা জোর ধাক্কা খেয়ে সে পড়ে যায় আর জ্ঞান হারায়। ঈশার যখন জ্ঞান ফিরল তখন সে হসপিটালের বেডে শুয়ে আছে। তার হাতে চ্যানেল করে নল ঢোকানো দুটো। পাশে মনিটরের পিকপিক আওয়াজ। সে একা একটা কেবিনে শুয়ে আছে। ঈশা ভাবল, সবটাই কি দুঃস্বপ্ন ছিল? কিন্তু তখনই হসপিটালের করিডোরে ভেসে এলো সেই পুরনো টেলিফোনের শব্দ। ঈশা ধীরে ধীরে উঠে বসল। তারপর হাতের নলগুলো খুলে ধীরে ধীরে উঠে দাঁড়াল। কেবিন থেকে বেরিয়ে ফাঁকা করিডোর ধরে ফোনের শব্দের দিকে এগোতে লাগল ঈশা। টেলিফোন বাজার শব্দ ক্রমশ বাড়তে থাকে, বাড়তে থাকে। টেলিফোনের কাছে এসে ঈশা রিসিভার তুলে বলে, হ্যালো, হ্যালো ঈশা, আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের রহস্য রবিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আগামী শারদীয়ায় আমরা আরও অনেক নতুন নতুন গল্পের সম্ভার নিয়ে আসছি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দ্য বিগ ডে প্রোডাকশনের 3য় নিবেদন বিশ্বাসঘাতক। প্রযোজনা শুভেন কুমার দাস। কাহিনী ও নাট্যরূপ ব্রতিন বর্মন। শব্দগ্রহণ শৈবেশ আদক। নির্দেশনা বরুণ দাস। এই নাটকে যারা অভিনয় করেছেন: জয়ন্ত ভট্টাচার্য, বিশ্বজিৎ সেনগুপ্ত, কুশল ভট্টাচার্য, স্বাগতা সেন, শুভ ধর, রবীন্দ্র পাণ্ডা, সৃজিত ঘোষ, শ্রেষ্ঠা চ্যাটার্জি ও সৃজিত বসু।